টি-20 বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন ভারত সবার আগে পরের টি-20 বিশ্বকাপের জন্য 15 সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে এবং সেই স্কোয়াডটা চমকে ভরপুর। সেটা বাদ পড়ার ক্ষেত্রে যেমন, দলে ঢোকার ক্ষেত্রেও তেমন। পরের টি-20 বিশ্বকাপ মাঠে গড়াতে এখনো 1.5 মাসের বেশি সময় বাকি। আগামী 7 ফেব্রুয়ারি থেকে শুরু হবে টুর্নামেন্টটি। অংশ নেবে 20টি দল। এই 20 দলের মধ্যে কেবলমাত্র শ্রীলঙ্কায় তাদের একটা প্রাথমিক দল ঘোষণা করেছে। ভারত ওসবের ধার ধারেনি, চূড়ান্ত 15 সদস্যের স্কোয়াডটা দিয়ে দিয়েছে। টুর্নামেন্টের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে তারা একটা 5 ম্যাচের টি-20 সিরিজ খেলবে আগামী 21 জানুয়ারি থেকে 31 জানুয়ারি পর্যন্ত, এবং এই চূড়ান্ত স্কোয়াডটা টি-20 বিশ্বকাপে তারাই ওই নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজটাতে অংশ নেবে। ভারতের যে স্কোয়াডটা হলো সেটা কেমন হলো? দুর্বল হলো? না, প্রশ্নই ওঠে না। ভীষণ শক্তিশালী। ভারতের এই স্কোয়াডের কোনো জায়গায় কি এমন জায়গা রয়েছে যেইটা হয়তো টি-20 বিশ্বকাপে তাদেরকে ভোগাতে পারে? আমার কাছে সেটাও মনে হয় না। ভারত শক্তিশালী, ভীষণ শক্তিশালী স্কোয়াড নিয়েই টি-20 ওয়ার্ল্ড কাপ খেলবে এবং শিরোপা ধরে রাখার ক্ষেত্রে তারা আসলে হট ফেভারিট হিসেবেই শুরু করবে। কিন্তু তারপরও যে স্কোয়াডটা তারা ঘোষণা করলো, সেইখানে যেহেতু চমকে দেওয়ার মতো নাম রয়েছে এবং বাদ পড়াদের মধ্যেও চমকে দেওয়ার মতো নাম রয়েছে, সেই কারণে এটা নিয়ে আলোচনা হবে, সমালোচনা হবে, বিতর্ক হবে, সেই জায়গাগুলো তো আসলে থাকছেই। ভারতের এই চূড়ান্ত স্কোয়াডটা টি-20 বিশ্বকাপের জন্য 15 সদস্যের, সেটা কেমন হলো, টকিং পয়েন্টগুলো কি, তা নিয়েই এই আলোচনাটা করছি। আগে ভারতের এই 15 সদস্যের স্কোয়াডটা আমরা একটু দেখে নেই। এই স্কোয়াডটাতে রয়েছেন অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, ঈশান কিষান, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, রিঙ্কু সিং, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, জাসপ্রীত বুমরা, হর্ষদীপ সিং এবং হর্ষিত রানা। এই 15 সদস্যের যে স্কোয়াডটা, সেটাকে আপনি কোনো দিক থেকেই দুর্বল বলতে পারবেন না। আর ভারত এমনিতেও তো দুর্দান্ত ফর্মে রয়েছে, টি-20 ফরম্যাটেও দুর্দান্ত ফর্মে রয়েছে। সর্বশেষ 14টা টি-20 সিরিজে তারা অজেয় আছে। এই তো সাউথ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ সিরিজটাও তারা জিতলো, এবং এই যে আমি 14টা সিরিজের কথা বললাম, তার মধ্যে 2024 টি-20 ওয়ার্ল্ড কাপও যেমন রয়েছে, 2025-এর এশিয়া কাপও ঠিক তেমনিভাবে রয়েছে। এখন এই ভারতে তাদের তো এটা বলাই হয় যে তাদের এই টি-20 ফরম্যাট, আপনি আইপিএল যদি হিসাব করেন, তাহলে প্রথম স্কোয়াড না, দ্বিতীয় আরেকটি স্কোয়াড তারা তৈরি করতে পারবে, যেইটাও ওয়ার্ল্ড লেভেলে কম্পিট করার মতো। ফলে এই স্কোয়াডটার মধ্যে আপনি কোথাও যে কোনো দুর্বলতার জায়গা খুঁজে পাবেন বিষয়টা সেটা না। আপনি যদি দেখেন, আপনি টপ অর্ডারের এইখানটাতে ওপেনিংয়ে অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, ঈশান কিষানরা রয়েছেন। তারপরে ব্যাটিংয়ের ওই জায়গাটাতে সূর্যকুমার যাদব, ঈশান কিষান তো না, কি বলে চলে, তিলক ভার্মা এইখানটাতে রয়েছেন। আপনি ব্যাটিংয়ের ওই লেট অর্ডারটাতে রিঙ্কু সিং, তার সঙ্গে হার্দিক পান্ডিয়া, শিবম দুবেরা রয়েছেন। অক্ষর প্যাটেলকে আগে বা পরে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারেন। একই কথা বলা যেতে পারে ওয়াশিংটন সুন্দর সম্পর্কেও। আপনার পেস বোলিংয়ে জাসপ্রীত বুমরা, হর্ষিত, তাদের সঙ্গে দুবে আর হার্দিক পান্ডিয়া রয়েছেন। স্পিন বোলিংয়ে বরুণ, কুলদীপ, অক্ষর, ওয়াশিংটন সুন্দর রয়েছেন। তাহলে এই স্কোয়াডটা, 15 সদস্যের স্কোয়াডটা সব গ্রাউন্ডই তো কাভার করেছে। উইকেট কিপার হিসাবে আছেন এখানটাতে সঞ্জু স্যামসন, ঈশান কিষান, ক্যাপ্টেন সূর্যকুমার যাদব, ভাইস ক্যাপ্টেন করা হয়েছে অক্ষর প্যাটেলকে। তো এই স্কোয়াডটা সব গ্রাউন্ডই কাভার করেছে, কোনো দিক থেকেই যে দুর্বলতার জায়গা রয়েছে বিষয়টা সেরকম নয়। কিন্তু টকিং পয়েন্ট রয়েছে, বিতর্কের যে জায়গাটা রয়েছে, সেগুলো আসলে কি কি? ধরেন নাম্বার 1, ভারতের টি-20 ফরম্যাটের ক্যাপ্টেন শুভমান গিলকে চূড়ান্ত স্কোয়াড থেকে বাদ দেয়াটা, এইটা একটু ভারতের জন্য আনলাইক ভারত একটা মুভ হয়ে গেল। তারা শুভমান গিলকে টেস্ট ক্যাপ্টেন করেছে, ওয়ানডে ক্যাপ্টেন করেছে, টি-20 ফরম্যাটেও তাকে ভাইস ক্যাপ্টেন করেছে অক্ষর প্যাটেলকে সরিয়ে এই বছরে এশিয়া কাপ থেকে। ভারতের ক্রিকেটের নতুন পোস্টার বয় হিসেবে তাকে পোর্ট্রে করতে চাইছে সব জায়গাটাতে। সেইখানটাতে টি-20 ওয়ার্ল্ড কাপের দলটাতে শুভমান গিলকে বাদ দিয়ে দিল ভারত। ফর্মের কারণে বলবেন, হ্যাঁ ফর্মটা ঠিক তার পক্ষে নেই। এই বছরও টি-20 ফরম্যাটে যে 15টা ম্যাচ খেলেছেন, সেইখানে 291 রান মাত্র করেছেন তিনি, এবং তার স্ট্রাইক রেটও 137, অ্যাভারেজ 24, কোনো 50 করতে পারেননি। ফলে এই স্ট্যাটটা খুব একটা ভালো নয় সত্যি। কিন্তু যদি আপনি হিসাব করেন তাকে বাদ দিয়ে দেওয়া হবে কিনা বা বাদ দেওয়া হলো, এই জায়গাটাতে যে সঞ্জু স্যামসনকে রেখে দেওয়া হয়েছে। আমি ঈশান কিষানের জায়গায় আসি, বলেন সঞ্জু স্যামসনকে রেখে দেয়। সঞ্জু স্যামসনের এই বছর আসলে পারফরমেন্সটা কি? সঞ্জু স্যামসনও কিন্তু সেই 15টা ম্যাচই এই বছর খেলেছেন, 11টা ইনিংস খেলেছেন তিনি, কিন্তু 291 রান করেছেন শুভমান গিল, 222 রান করেছেন সঞ্জু স্যামসন।
সঞ্জু স্যামসনের অ্যাভারেজ বলেন, স্ট্রাইক রেট বলেন, সবই শুভমান গিলের চেয়ে কম। তাহলে শুভমান গিলকে বাদ দেওয়া হলো, সঞ্জু স্যামসনকে রেখে দেওয়া হলো। উইকেট কিপার ব্যাটসম্যান, এইটা একটা গুরুত্বপূর্ণ জায়গা। ভারতের প্রধান নির্বাচক অজিত আগারকারও বলছিলেন যে টিম ম্যানেজমেন্ট এইখানটাতে টপ অর্ডারে ব্যাটিংয়ে উইকেট কিপার ব্যাটসম্যান চেয়েছেন। এখন উইকেট কিপার ব্যাটসম্যান সঞ্জু স্যামসনও, উইকেট কিপার ব্যাটসম্যান ঈশান কিষানও, দুজনকেই রাখতে হবে। এই জায়গাটা আমার কাছে ঠিক একটা মানে সেম ক্রাইটেরিয়া সবার ক্ষেত্রে প্রযোজ্য হয়েছে বলে মনে হয়নি। ঠিক যেই কারণে আবার এই উইকেট কিপার ব্যাটসম্যানের হিসাবটা থেকে জিতেশ শর্মাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, যিনি খুব ভালো উইকেট কিপিং করছেন। ব্যাটিংও দলের প্রয়োজনে তিনি রান করেছেন, কিন্তু উইকেট কিপিংটা ছিল চটপটে দুর্দান্ত। তাকে ওই লোয়ার অর্ডারের ওই জায়গাটা থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। সঞ্জু স্যামসনের কথাটা আমি বললাম, ঈশান কিষানের কামব্যাকটা অবশ্যই এইখানটাতে একটা গুড স্টোরি, এই সেন্সে যে তিনি প্রায় 2 বছর আগে ভারতের হয়ে সর্বশেষ খেলেছেন টি-20 ফরম্যাটে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ, সেই 2023 সালের নভেম্বরে। 2 বছর পর তিনি ভারত জাতীয় দলের ডাক পেলেন আবার, এবং সেইটা এই যে কিছুদিন আগে যে সৈয়দ মুস্তাক আলী ট্রফি হলো, সেই ট্রফিতে তার দুর্দান্ত পারফরমেন্সের কারণে, যেইখানটাতে 10 ম্যাচে তিনি 517 রান করেছেন, 57 অ্যাভারেজ তার, এবং স্ট্রাইক রেটটা তার প্রায় 200, 197 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন ঈশান কিষান, এবং সেই কারণেই এই উইকেট কিপার ব্যাটসম্যানকে আনা হয়েছে। টপ অর্ডারে আসলে ইনফ্যাক্ট শুভমান গিলকে রিপ্লেস তিনি করেছেন, আর যেহেতু উইকেট কিপার ব্যাটসম্যানের জায়গাটাতে তিনি এসেছেন, ফলে লোয়ার অর্ডারের ওই জায়গাটা থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে জিতেশ শর্মাকে। সেইখানটাতে আবার নিয়ে আসা হয়েছে রিঙ্কু সিংকে। রিঙ্কু সিং এর স্টোরিটাও ইন্টারেস্টিং। তিনিও যে ভারতের সাম্প্রতিক টি-20 স্কোয়াডে খুব নিয়মিত মুখ, বিষয়টা সেটা নয়। সর্বশেষ যেই টুর্নামেন্টটা ভারত জিতলো, ওয়ার্ল্ড কাপটা জিতলো 2024-এ, সেইখানেও কিন্তু চূড়ান্ত স্কোয়াডে রিঙ্কু সিং ছিলেন না। এইবারও তো তার নাই থাকার কথা, কিন্তু এই দলের এই এতগুলো পরিবর্তন, ধরেন শুভমান গিলকে বাদ দেওয়া, সেই জায়গাটাতে কিপার ব্যাটসম্যান হিসাবে নিয়ে আসা ঈশান কিষানকে, ফলে কিপার ব্যাটসম্যান হিসাবে জিতেশ শর্মাকে লোয়ার অর্ডার থেকে বাদ দেওয়া, ফলে সেই জায়গাটাতে রিঙ্কু সিং এর ঢুকে যাওয়া, এরকম একটা জায়গাটা আসলে তৈরি হয়েছে। রিঙ্কু সিং 2024-এ ভারতের টি-20 ওয়ার্ল্ড কাপের মূল টিমে না থাকলেও এই শিরোপাটা ডিফেন্ড করার যে লড়াইটাতে, সেইখানটাতে রিঙ্কু সিং আসলে থাকবেন। এগুলো হচ্ছে গিয়ে টকিং পয়েন্ট, কিন্তু আপনি এন্ড অফ দ্য ডে গিয়ে যদি দেখেন, তাহলে ভারতের যে স্কোয়াডটা হয়েছে, সেই স্কোয়াডটা আসলে আপনি ভীষণ রকমের শক্তিশালী। আপনি যদি কয়েকটা জায়গাও শুধুমাত্র দেখেন যে ব্যাটিংয়ে সবচেয়ে ডিস্ট্রাকটিভ যারা আছে, হ্যাঁ, একটা পয়েন্টের কথা বলতে পারেন, আমি ওই জায়গাটাতে আসারকে বলি, সেটা হচ্ছে গিয়ে ক্যাপ্টেন সূর্য কুমার যাদবের ফর্ম। এই যে আমরা বলছি যে ফর্মের কারণে, যদিও ফর্ম বলা হয়নি, বা অজিত আগারকার যেটা বলেছেন যে আসলে টিম কম্বিনেশনের কারণেই শুভমান গিলকে বাদ দেওয়া হয়েছে, কিন্তু ডেফিনেটলি তার ওই ফর্ম এই ক্ষেত্রে একটা রোল প্লে করেছে। ডেফিনেটলি আমি মনে করি না যে সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজটাতে তিনি ভালো খেলেননি, কিন্তু 0-4 এবং 28 ম্যাচে যে খেলেছেন, ওইখানটাতে একটা ম্যাচের সুযোগ পেয়ে সঞ্জু স্যামসন তিনি 22 বলে 37 রানের একটা ইনিংস খেলেছেন। ওই এক ইনিংসতেই আসলে ফেটটা নির্ধারিত হয়ে গেছে। ভারত আসলে ওয়ার্কআউট করে না, ভারতীয় ক্রিকেট তাদের সিলেকশন পেলে, আমি সেটা মনে করি না। কিন্তু ওই জায়গাটাতে শুভমান গিলকে আসলে আনলাকি আমার কাছে মনে হয়, যখন আবার আপনি মাথায় রাখবেন যে ক্যাপ্টেন সূর্য কুমার যাদবের ফর্মটাও এই বছর যাচ্ছে তাই খারাপ, জঘন্য রকমের খারাপ, শুভমান গিলের চেয়েও খারাপ, এবং